আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি সিপিএ বাংলাদেশের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইনকাম ভ্যাট ম্যানেজমেন্টের আজকের ক্লাসে আমরা আলোচনা করছি মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ আইনের মূল যে টেক্সটটি আছে সেই আলোচনায় আমরা আছি। আমরা বিগত ক্লাস পর্যন্ত আলোচনায় আইনের পঞ্চম অধ্যায় পর্যন্ত আলোচনা কমপ্লিট করেছি। আজকে আমরা আইনের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায়ে ৪টি ধারা আছে। ধারা ৫১, ৫২, ৫৩ এবং ৫৪। এখানে চালানপত্র এবং দাখিলপত্র। চালানপত্রটাকে আমরা ইনভয়েস বলতে পারি। আর দাখিলপত্র হচ্ছে রিটার্ন। তো এই চালানপত্র এবং দাখিলপত্র সম্পর্কে বলা আছে। প্রথম বিষয় হচ্ছে ধারা ৫১ কর চালানপত্র। আমরা যেকোনো ইনভয়েসে ট্যাক্স ইনভয়েস লেখা থাকে। আমরা দেখি যে ইনভয়েসের উপরে ডান দিকে কিংবা বাম দিকে কিংবা মাঝখানে আপনারা বাইরে থেকে কোনো প্রোডাক্ট কিংবা সার্ভিস নিয়ে থাকলে বাংলাদেশের বাইরে যে কোনো ভ্যাট আইন যেসব দেশে সঠিকভাবে পরিচালিত হয় এখানে ট্যাক্স ইনভয়েস লেখা থাকে। আমাদের দেশে কর চালানপত্র কিংবা আমরা মূসক চালানপত্র বলা হয়। আমরা 6.3 জানি যে 6.3 ফর্মটা হচ্ছে ইনভয়েস এটা। তো প্রত্যেক নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি করযোগ্য সরবরাহের উপর যে তারিখে কর প্রদেয় হইবে সেই তারিখে বা তৎপূর্বে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে একটি কর চালানপত্র জারি করিবেন। একটা বিষয় খেয়াল রাখতে হবে আমাদের। আমরা অনেক সময় ভ্যাটটাকে ট্যাক্স হিসাবে মানতে নারাজ অনেকেই। অনেকে এটাকে ট্যাক্স বলেন না। অনেক আমাদের আ বাংলাদেশে অনেক ভ্যাট বিশেষজ্ঞরা যে এটাকে ট্যাক্স বলবেন না, ভ্যাট বলবেন। তো ভ্যাট কিন্তু ভ্যালু এডেড ট্যাক্স এবং ইনভয়েসটাকেই আমরা বলছি ট্যাক্স ইনভয়েস। কর চালানপত্র এবং আইনের দ্বারাই কর চালানপত্র। তাই এই ধরনের আ বিষয়ে ভ্যাটের বিষয়ে খেয়াল রাখতে হবে যে ট্যাক্স শব্দটুকু আমরা শুধু ইনকাম ট্যাক্সে এক ধরনের ট্যাক্স আর ভ্যাট হচ্ছে ভ্যালু এডেড ট্যাক্স। এটা অন্য ধরনের ট্যাক্স। যে ট্যাক্সটা আমরা ট্যাক্স শব্দটুকু আমাদের ভ্যাট যখন আইন আমরা পড়বো কিংবা কার্যকারিতায় থাকবো তখন ট্যাক্স শব্দটুকু আসতে হবে। কারণ আইনে আছে ভ্যালু এডেড ট্যাক্স। আইনটা শুরুই হচ্ছে মূল্য সংযোজন কর। কর শব্দটুকু হচ্ছে ট্যাক্স, ভ্যালু এডেড ট্যাক্স। সংক্ষেপে বাংলায় বলা হয়ে থাকে মূসক। মূল্য থেকে মু, সংযোজন থেকে স আর কর থেকে ক নিয়ে মূসক। কিন্তু মূসক বলেন, ভ্যাট বলেন, মূল্য সংযোজন কর বলেন, ভ্যালু এডেড ট্যাক্স বলেন, এটা এক ধরনের ট্যাক্স। এই জন্যই ট্যাক্স ইনভয়েস বা কর চালানপত্র। সাধারণত আমরা ইনভয়েসিং প্রক্রিয়ায় আমরা অ্যাকাউন্টিং এ জানি যে আমরা কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করলে আমরা একটা ইনভয়েস করে থাকি। যে ক্রেতার নিকট আমরা একটা ইনভয়েস দিয়ে থাকি যে আপনাকে এই পেমেন্ট গুলো দিতে হবে। যখন এই ইনভয়েসের মধ্যে ভ্যাটটা চলে আসে, ভ্যালু এডেড ট্যাক্স চলে আসে, তখন আমরা এটাকে বলছি ট্যাক্স ইনভয়েস। আমরা যখনই এখানে ট্যাক্স চলে আসে তখন আমরা এটাকে বলছি ট্যাক্স ইনভয়েস। তো যারা নরমাল ইনভয়েস গুলা যেভাবে হয় ট্যাক্স ইনভয়েস একইভাবেই হয়। এখানে শুধুমাত্র ভ্যাটটা ইনক্লুডেড থাকে প্রাইসের সাথে। প্রত্যেক নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি করযোগ্য সরবরাহের উপর যে তারিখে কর প্রদেয় হইবে সেই তারিখের পূর্বে বা তৎপূর্বে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে একটি কর চালানপত্র জারি করিবেন। যে বিধি দ্বারা নির্ধারিত এটা আমরা আগে ভ্যাট এফএকিউ যখন পড়েছি তখন আমরা কর চালানপত্র মূসক 6.3 এর একটা ফরম্যাট দেখেছিলাম। এখানে ওই ফরম্যাটে যে দিতে হবে
কিংবা আমাদের যে বাজারে প্রচলিত যেসব কাগজপত্র পাওয়া যায় রঙিন কাগজপত্র বিভিন্ন রঙের। এইসব কাগজে যে দিতে হবে তা কিন্তু না। ওটা আমরা আগেও আলোচনা করেছিলাম। আমরা অ্যাকাউন্টিং সিস্টেমে যেভাবে ইনভয়েস করে থাকি, আমরা ওইভাবেই ইনভয়েস ইস্যু করব এবং যে ইনভয়েসে ভ্যাট ইনক্লুডেড থাকবে এটাই মূসক 6.3 এবং এটাকে কর চালানপত্র আমরা বলব। ক্লিয়ার কিনা? কর চালানপত্র। ক্লিয়ার স্যার। এখানে একটা বিষয় কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে যে মূসক বা ভ্যাট বা মূল্য সংযোজন কর যে নামেই আমরা বলি না কেন বা ভ্যালু এডেড ট্যাক্স যে নামেই আমরা বলি না কেন এটা একটা ট্যাক্স। এই বিষয়টা আমাদেরকে অ্যাডমিট করতে হবে। এটা একটা ট্যাক্স। আমরা এটা ইনডাইরেক্ট ট্যাক্সেশন এবং এই ট্যাক্সটা আমাদের ভ্যালু এডিশনের উপরে আমরা প্রদান করে থাকি কিংবা আইন অনুযায়ী প্রদান করে থাকি। আইনে যেভাবে বলা আছে যেসব ক্ষেত্রে ভ্যালু এডিশনের উপরে ট্যাক্স হয় সেসব ক্ষেত্রে কিংবা অন্যান্য ক্ষেত্রে যেসব ক্ষেত্রে সুনির্দিষ্ট কর হার বলা আছে ওইসব ক্ষেত্রে আমরা ভ্যালু এডিশনটা বলতে পারি না। কিন্তু এটা একটা ট্যাক্স। এই কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে কারণ অনেকে মূল্য সংযোজন কর যখন পড়ান কিংবা এটা নিয়ে যখন আলোচনা করেন তখন এই বিষয়ে ভ্যাটটাকে ট্যাক্স হিসাবে মানে না। এটা ট্যাক্স এবং ট্যাক্সের একটা সাইড হচ্ছে আমরা জানি ডাইরেক্ট ট্যাক্সেশনে ইনকাম ট্যাক্সটা পড়তায় কিংবা আরো অন্যান্য ট্যাক্সেস থাকতে পারে। আর ভ্যালু এডেড ট্যাক্সটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। এটা হচ্ছে ভ্যালু এডিশনের উপরে দিতে হয়। তাই এটাকে ট্যাক্স হিসাবে না মানলে আমরা আইনের কোনো ধারাই ব্যাখ্যা করতে পারবো না কারণ আইনে প্রত্যেকটা জায়গায় কর শব্দটুকু বলা আছে, প্রত্যেকটা জায়গায় কর শব্দ বলা আছে। আর যখন আপনি ট্যাক্স হিসাবে এটা বুঝতে পারবেন যে ভ্যালু এডেড ট্যাক্স তখনই আপনি কর চালানপত্রটা শব্দটার সাথে আপনি কনসেপচুয়ালি সহজভাবেই পরিচিত হয়ে যেতে পারবেন। ক্রেডিট নোট এবং ডেবিট নোট এখানে আর বাংলা করা সম্ভব হয়নি, সম্ভবত আইন প্রণেতারা ক্রেডিট নোট এবং ডেবিট নোটের বাংলা নিয়ে আসতে পারেননি। আমি ব্যক্তিগতভাবে মনে করি ইন্টারন্যাশনালি প্রচলিত যেসব টার্ম আছে সেসব টার্ম ওই টার্মেই ইউজ করা উচিত। আমরা যেহেতু বাংলাদেশে আইএএস এবং আইএফআরএস আমরা অ্যাকসেপ্ট করেছি এবং আমাদের এখানে আইনের মাধ্যমেও আমরা আইএএস এবং আইএফআরএস গ্রহণ করেছি। তাই ইন্টারন্যাশনালি যেসব টার্ম ব্যবহৃত হয় আমরা দেখি মেডিকেল সায়েন্সে কিংবা অন্যান্য বিষয়েও যেসব টার্ম ব্যবহৃত হয় আমরা ওইসব টার্মগুলা আমাদের চেঞ্জ না করে সরাসরি ইউজ করলে বোঝার জন্য কিংবা আমাদের যে পার্থক্য করাটা সহজ হয়। এখানে ক্রেডিট নোট এবং ডেবিট নোট আমরা এখানে দেখলাম যে ওই টার্মেই আছে। আমরা জানি কোনো প্রোডাক্ট বা সার্ভিস আমরা যদি বুকস অফ প্রাইম এন্ট্রি বা বুকস অফ অরিজিনাল এন্ট্রি চিন্তা করি যখন আমরা অ্যাকাউন্টিং এ বুকস গুলা পড়ি তখন আমরা দেখেছি যে আমরা পারচেজ অর্ডার, পারচেজ ইনভয়েসেস, সেলস ইনভয়েসেস, ইনভয়েসেস গুলা হচ্ছে আমাদের এখানে কর চালানপত্র। এই যে চালানপত্র যেটা আমরা পড়লাম এই চালানপত্রটা হচ্ছে ইনভয়েস। তো যিনি বিক্রি করছেন ওনার জন্য সেলস ইনভয়েস আর যিনি ক্রয় করছেন ওনার জন্য এটা পারচেজ ইনভয়েস। এখন যদি কোনো ফেরত দেয়া হয় কোনো প্রোডাক্ট তাহলে তার এগেইনস্ট একটা ক্রেডিট নোট দেয়া হয় যেটা ইনভয়েসটাকে অ্যাডজাস্ট করে। ইনভয়েসটাকে অ্যাডজাস্ট করার জন্য একটা ক্রেডিট নোট দেয়া হয়। তো ওই ক্রেডিট নোটের মাধ্যমে ইনভয়েসের ভ্যালুটা কমে যায়। মনে করেন আমরা ৫ লক্ষ টাকার একটা প্রোডাক্ট পারচেজ করেছি। অনেকগুলা প্রোডাক্ট ৫ লক্ষ টাকার পারচেজ করেছি মনে করেন। এর থেকে আমরা তাহলে ১ম এ আমার
ট্যাক্স ইনভয়েসটা ইস্যু হবে বা কর চালানপত্রটা ইস্যু হবে ওই ৫ লক্ষ টাকার প্রোডাক্টের উপরে। আমরা যেটা কর চালানপত্রে দেখছি এটা ৫ লক্ষ টাকার প্রোডাক্টের উপরে। এরপরে মনে করেন এর থেকে আমরা ১ লক্ষ টাকার প্রোডাক্ট বিক্রি ফেরত দিয়ে দিলাম। আমরা যার কাছ থেকে কিনেছি তাকে ফেরত দিয়ে দিলাম। তখন আমরা যে ইনভয়েসটা পেয়েছি আ বি বিক্রেতার কাছ থেকে আমরা ক্রেতা যে ইনভয়েসটা পেয়েছি, ওই ইনভয়েসটা তো চেঞ্জ হবে। আমি তো প্রোডাক্ট দিলাম। তাহলে তো ৳১,০০,০০০ ওই ইনভয়েস থেকে বাদ যাবে। তো আমাদের যেহেতু অ্যাকাউন্টিং সিস্টেমে আমরা আ কোন এন্ট্রি বাদ দিতে হলে একটা অ্যাডজাস্ট করতে হয়। সেক্ষেত্রে আমাদের একটা ডকুমেন্ট তখন যিনি প্রোডাক্ট ফেরত রিসিভ করবেন তখন উনি এটার উপরে একটা ডকুমেন্ট দেবেন। এটাকে আমরা বলছি ক্রেডিট নোট। এই ডকুমেন্টটাকে আমরা বলছি ক্রেডিট নোট। আবার যদি দেখা যায় আ যে কোনো প্রোডাক্ট আমরা কিনেছি ৳৫,০০,০০০ কিন্তু এটা ভুলক্রমে ইনভয়েসটা দেয়া হয়েছে ৳৫,০০,০০০। এটা আ আরেকটু অ্যামাউন্টটা বাড়বে। সেক্ষেত্রে কোনো একটা চুক্তির কারণে হতে পারে কিংবা আমাদের ক্রয়-বিক্রয়ের সময়কার কোনো ইয়ের কারণে। সেক্ষেত্রে এটা অ্যাডজাস্ট করার জন্য একটা ডেবিট নোট ইস্যু করা হবে। এই হচ্ছে ক্রেডিট নোট এবং ডেবিট নোট। ক্রেডিট নোট আমাদের ইনভয়েসের টোটালটাকে কমায় আর ডেবিট নোট আমাদের ইনভয়েসের টোটালটাকে বাড়ায়। তাই ক্রেডিট নোট এবং ডেবিট নোট আমরা সমন্বয় করে থাকি। আমরা সমন্বয়ের জন্য ব্যবহার করে থাকি ক্রেডিট নোট এবং ডেবিট নোট। এখানে আমরা আইনটা যদি পড়ি, আ ক্রেডিট বা ডেবিট নোটে নিম্নবর্ণিত তথ্যাবলী অন্তর্ভুক্ত থাকিতে হইবে। এখানে কি, কি তথ্য থাকতে হবে এগুলা আইনে বলা আছে। আর কর চালানপত্রে কি, কি থাকবে তা বিধিতে বলা আছে। ইনভয়েসে কি, কি থাকবে তা বিধিতে বলা আছে। আমরা এটা ভ্যাট এফএকিউতে পড়েছিলাম। আর ক্রেডিট নোট, ডেবিট নোটে কি, কি থাকবে তা কিন্তু আইনেই বলা আছে। তো একটা জায়গাতে বলা থাকলে বিষয়টা সহজ হতো আমাদের জন্য। যেহেতু ইনভয়েসটা কর চালানপত্রটা এটা আমরা যেটা বলি মূসক ফর্মের মধ্যে পড়েছে কর চালানপত্রটা। সেজন্য বিধিতে বলা হয়েছে এটা। কারণ ওই যে বিধিতে ফর্মগুলার স্ট্রাকচার গুলা বলা আছে। আবার ক্রেডিট নোট, ডেবিট নোট এখানে বিধি দ্বারা নির্ধারিত না। তাই আইনেই বলা আছে এখানে কি, কি থাকবে। কি, কি থাকবে? ১ম এ ক্রেডিট বা ডেবিট, ডেবিট বা ক্রেডিট নোটের ক্রমিক নম্বর, ইস্যুর তারিখ ও সময়। দেখেন ইস্যুর তারিখ ও সময়ও উল্লেখ থাকতে হবে। এই বিষয়টাও বলা আছে। আমরা যেটা সাধারণভাবে একটা ক্রমিক নাম্বার থাকে, ইস্যুর তারিখ থাকে। কিন্তু সময়টা উল্লেখ থাকতে হবে। এই বিষয়টা কিন্তু এখানে বলা আছে। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমরা খেয়াল রাখতে হবে যে ক্রেডিট ডেবিট নোটের সময়টা উল্লেখ থাকতে হবে। সরবরাহকারীর নাম, ঠিকানা ও ব্যবসা শনাক্তকরণ সংস্থা। যিনি সরবরাহ করেছেন মানে যিনি বিক্রেতা তার নাম, ঠিকানা, ব্যবসা শনাক্তকরণ সংখ্যা, প্রাসঙ্গিক মূল কর চালানপত্রের ক্রমিক নম্বর, তারিখ ও সময়। যেখানে যে মূল চালানপত্রটার এগেইনস্টে আপনি ক্রেডিট কিংবা ডেবিট নোট দিচ্ছেন, ওই চালানপত্র মানে হচ্ছে ইনভয়েস যেটা আমরা ট্যাক্স ইনভয়েস হিসাবে দেখেছি কর চালানপত্র, যেটাকে আমরা মূসক ৬.৩ বলি। এই চালানপত্রের ক্রমিক নাম্বার, তারিখ ও সময়। সমন্বয়ের প্রকৃতি। এটা কি ডেবিট নাকি ক্রেডিট সমন্বয়? কি রকম সমন্বয় হবে এটার প্রকৃতি। মূসকের পরিমাণের উপর প্রভাব। তার মানে এখানেও মূসক ক্যালকুলেট করতে হবে সমন্বয়ের ক্ষেত্রে যে মূসকের পরিমাণের উপর প্রভাব কত। এখন সরবরাহের উপর প্রদেয় মূসকের প্রভাব ৳৫,০০০ অধিক হইলে সরবরাহ গ্রহীতার নাম, ঠিকানা ও ব্যবসা শনাক্তকরণ সংখ্যা প্রযোজ্য ক্ষেত্রে গ্রহীতার এবং সমন্বয় ঘটনার কারণে বৃদ্ধিকারী বা হ্রাসকারী সমন্বয়ের পরিমাণ শনাক্তকরণের নিমিত্ত প্রয়োজনীয় তথ্য। আচ্ছা,
তার মানে ৫,০০০ টাকার উপরে যদি মূসকে চেঞ্জ আসে মানে ভ্যাটে চেঞ্জ আসে ৫,০০০ টাকার অধিক হয়, তাহলে সেক্ষেত্রে সরবরাহ গ্রহীতার নাম, ঠিকানা, ব্যবসা শনাক্তকরণ সংখ্যা লাগবে। আর ৫,০০০ টাকার নিচে হলে সরবরাহ গ্রহীতার নাম, ঠিকানা ছাড়াই ক্রেডিট নোট বা ডেবিট নোট ইস্যু করা যাবে। কোনো অসুবিধা নেই। আচ্ছা। এখানে দেখেন খেয়াল করে ক্ষয়ে বলা আছে সরবরাহকারীর নাম, ঠিকানা ও ব্যবসা শনাক্তকরণ সংখ্যা। মানে যিনি ক্রেডিট নোট ইস্যু করছেন সাধারণত সরবরাহকারী আ ইস্যু করে থাকছেন এবং মূল কর চালানপত্রের ক্রমিক নম্বর, তারিখ ও সময়। আবার তে বলা আছে যদি ৫,০০০ টাকার উপরে হয় তাহলে সরবরাহ গ্রহীতার নাম ও ঠিকানা দিতে হবে ও ব্যবসা শনাক্তকরণ সংখ্যা প্রযোজ্য ক্ষেত্রে। আচ্ছা, ক্রেডিট নোট, ডেবিট নোট আপনি যার নামে ইস্যু করবেন তার তো অন্তত নাম এবং ঠিকানা আমরা ক্রেডিট নোট, ডেবিট নোটে লিখবো। এটাই তো স্বাভাবিক। তাই নয় কি? কিন্তু এটা না লিখলেও চলবে। থেকে আমরা যেটা বুঝি ৫,০০০ টাকার নিচে হলে ভ্যাট চেঞ্জ না লিখলেও চলবে। তো এটা আসলে অপ্রাসঙ্গিক এখানে। কারণ যখনই আমরা ক্রেডিট নোট, ডেবিট নোট লিখবো কিংবা মূল চালানপত্রে এখানে যখন রেফারেন্সটা দিলাম, মূল চালানপত্রে অবশ্যই আমাদেরকে সব তথ্য দিতে হবে যেটা আমরা বিধিতে আলোচনা করেছি। এ ব ব বিধিতে আছে এবং আমরা ভ্যাট FAQ তে আলোচনা করেছি। সমন্বয় ঘটনার কারণে বৃদ্ধিকারী বা হ্রাসকারী সমন্বয়ের পরিমাণ শনাক্তকরণের নিমিত্ত প্রয়োজনীয় তথ্য। আচ্ছা, এখানে সমন্বয় ঘটনার কারণে বৃদ্ধিকারী বা হ্রাসকারী সমন্বয়ের পরিমাণ এটা ওই প্রভাবটাই মূলত আহ, পরিমাণটা বের করবে। সমন্বয় ঘটানোর কারণে যে বৃদ্ধিকারী হ্রাসকারী সমন্বয় পরিমাণ কত হবে শনাক্তকরণের নিমিত্ত প্রয়োজনীয় তথ্য, এই পরিমাণ শনাক্তকরণের নিমিত্ত প্রয়োজনীয় তথ্য মানে আমরা যখন অ্যাডজাস্টমেন্টে যাব ডেবিট নোট, ক্রেডিট নোট দিয়ে, তখন হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে পরিমাণটা কিভাবে শনাক্ত করা যাবে, যাতে শনাক্ত করা যায় এই জন্য প্রয়োজনীয় তথ্য থাকতে হবে ক্রেডিট নোট, ডেবিট নোট। উপধারা ২, কোন ক্রেডিট নোটে উপধারা ১ এর দফা ৬ এ উল্লেখিত তথ্য অন্তর্ভুক্ত না থাকিলে উক্ত ক্রেডিট নোট হ্রাসকারী সমন্বয় দাবি সমর্থনে ব্যবহার করা যাবে না। কিন্তু চয়ে বলা আছে ৫,০০০ টাকার অধিক হইলে এই বিষয়টা খেয়াল রাখবেন। ৫,০০০ টাকার নিচে হলে যাবে। তো এইখানে আবার ২ এ এসে বলা হলো টাকে গুরুত্ব দেয়া হলো শুধুমাত্র হ্রাসকারী সমন্বয়ের ক্ষেত্রে। তার মানে ২ এ এসে টাকে বৃদ্ধিকারী সমন্বয়ের কন্ডিশন থেকে বাদ দেয়া হলো। মানে ডেবিট নোট থেকে বাদ দেয়া হলো। উপধারা ২ দ্বারা ১ এর টাকে ১ এর তো ডেবিট এবং ক্রেডিট নোট উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। এটা ডেবিট নোটের প্রযোজ্যতা থেকে বাদ দিয়ে শুধুমাত্র ক্রেডিট নোটের ক্ষেত্রে এটা প্রযোজ্য, এটাই বলা থাকলো। যদিও আমরা যাকে ক্রেডিট নোট কিংবা ডেবিট নোট ইস্যু করবো অন্তত তার নামটা তো আমার মনে হয় লেখা থাকবে। এটা খুব স্বাভাবিক বিষয়। না হলে তো তার নিকট এটা পৌঁছাবেও না। তো এই হচ্ছে ক্রেডিট নোট এবং ডেবিট নোট। কোনো কোয়েশন আছে কিনা এই জায়গায়? একটা বিষয় খেয়াল রাখবেন, অ্যাকাউন্টিং সিস্টেমে ইনভয়েস যেটা আছে এটাই কর চালানপত্র। ডেবিট নোট, ক্রেডিট নোট যা আছে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনে ডেবিট নোট, ক্রেডিট নোট তাই। তবে এখানে কিছু বিষয় উল্লেখ করার কথা বলা আছে যেগুলা আপনার ওই ফর্মে থাকতে হবে, যেটা সব স্ট্যান্ডার্ড ফর্মেই থাকে। তবে এটা খেয়াল রাখতে হবে যে এই বিষয়গুলা থাকতে হবে। এছাড়া ভিন্ন আর কিছু না। যে ভ্যাটের আলাদা মনে করেন দেখা যায় যে অনেক জায়গায় ২ টা ইনভয়েস দেয়া হয়।
শুরুর দিকে বেশি ছিল, এখন জানি না কতটুকু এটা ইয়ে করে। বাট আসলে ২ টা ইনভয়েস দেয়া হয়। একটা কি? এটা হচ্ছে আ ভ্যাট ইনভয়েস কিংবা ট্যাক্স ইনভয়েস যেটা আমরা বলছি, যেটা মূসক ৬.৩। আর সাথে প্রতিষ্ঠানের যে প্রাতিষ্ঠানিক ইনভয়েস এটাও দেয়া হয়। এটা আমি বড়, বড় কোম্পানিকে প্র্যাকটিস করতে দেখেছি। তাদের ইনভয়েস আছে, সাথে আবার নীল রঙের একটা কাগজ দিয়েছে। ওইটা কি? ওইটা ট্যাক্সের মূসক ৬.৩। ওইটা একবার ফিল আপ করে আবার তাদের মানে কম্পিউটার সিস্টেমে কিংবা এমনিতে সিস্টেমে ইনভয়েসটাও একবার ফিল আপ করে। এটা অবৈধ। ২ টা ইনভয়েসিং ২ ভাবে করাটা অবৈধ। না জানার কারণে অনেকে করছেন। কিন্তু এখানে বলে রাখা প্রয়োজন যে আপনি একটা ইয়ের ক্ষেত্রে ২ টাইপের ইনভয়েস দিতে পারেন না। একই ইনভয়েস থাকবে এবং এটা আপনি ট্যাক্স রেজিস্টার্ড হলে অবশ্যই আপনি ট্যাক্স ভ্যাট ভ্যাট রেজিস্টার্ড হলে অবশ্যই আপনি ভ্যাট আইনে যেভাবে বলা আছে ওই স্ট্রাকচারেই ইনভয়েস থাকবে। ইনভয়েসে ওই বিষয়গুলা অন্তর্ভুক্ত থাকবে এবং এটাকে আমরা বলছি ট্যাক্স ইনভয়েস বা কর চালানপত্র। মূসক ৬.৩ নামে আমরা যেটা পরিচিত সেটাকে আমরা বলছি ট্যাক্স ইনভয়েস বা কর চালানপত্র। কোন কোয়েশন আছে কিনা এই ২ টা বিষয়ে? কর চালানপত্র, ক্রেডিট নোট এবং ডেবিট নোট। না থাকলে আমরা পরের বিষয়ে যাচ্ছি। উৎসে কর কর্তন সনদপত্র। ক্রেডিট নোট এবং ডেবিট নোটের বিষয়টা ক্লিয়ার কিনা? এটা ক্লিয়ার স্যার। একটা জিনিস সময় দেখলাম এক জায়গায় আছে। তারিখ ও সময়। হ্যাঁ, এটা এবার সময়টা গুরুত্বপূর্ণ। স স সময়টা আইনে বলা আছে, এখন সময়টাও লিখে রাখতে হবে। সময় মানে কখন জমা দেওয়া হলো এটা না যে না, ইস্যু করলো ক্রেডিট তার? নোট ইস্যুর তারিখ ও সময়। সময়টার আচ্ছা, আগে ইস্যুটা কমন আছে, তারিখ ও সময়ের আগে। কখন আপনি ইস্যু করলেন? কিছু, কিছু ইনভয়েসে ডেট অ্যান্ড টাইম উল্লেখ থাকে। কিছু, কিছু সফটওয়্যারে কিংবা ইনভয়েসিং সিস্টেমে এখন আমাদের যে ভ্যাট আইনের অধীনে পড়তে হলে ক্রেডিট নোটের ক্ষেত্রে বিশেষত ডেবিট নোটের ক্ষেত্রে এখানে আসলে আম এ ২ দ্বারা এটা বাদ দিয়ে দিয়েছে মেইনলি। সো ক্রেডিট নোটের ক্ষেত্রে অবশ্যই সময়টা যদিও বলেছে ডেবিট বা ক্রেডিট নোটের ক্রমিক নম্বর, ইস্যুর তারিখ ও সময় উভয় ক্ষেত্রেই আইন অনুযায়ী থাকতে হবে। কিন্তু কার্যকর হচ্ছে ক্রেডিট নোটের ক্ষেত্রেই সময়টা উল্লেখ থাকতে হবে। কখন আপনি এটা ইস্যু করলেন? এটা তো ধরেন অটোমেশন এর ক্ষেত্রে সময় দেওয়া সম্ভব। কিন্তু তাহলে আপনার হাতে লেখা হলে হাতে ঘড়ি দেখে লিখতে হবে সময়। ঘড়ি দিয়ে লিখতে হবে। আচ্ছা। আমার আমার একটা প্রশ্ন হচ্ছে, এখানে যদি আমরা ক্রেডিট নোট এবং ডেবিট নোট শব্দটা ইউজই করলাম, ব্যবহার করলাম, তাহলে কেন কর চালানপত্র বললাম? চালান শব্দটা আমরা কোর্টে চালান দেই। হ্যাঁ? তারপরে বিভিন্ন জায়গায় চালান শব্দটা বাংলায় অনেকভাবে ব্যবহৃত হয়। চালানপত্র আমরা ইনভয়েস জানি হয়তো, কিন্তু আমরা তো এ এখানে ইনভয়েস শব্দটাও ইউজ করা যেত। না, আর যদি ইস্যুই করলাম তাহলে তো ক্রেডিট এবং ডেবিটের নোটের আমরা এখানে টার্ম ইয়ে করলে তাহলে এক ধরনের হতো আরকি। বাংলা হলে পুরো বাংলা হতো। আর যেহেতু পুরো বাংলা হয়নি, এই জায়গায় আমরা করতে পারিনি। সেক্ষেত্রে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড যে টার্মটা ইউজ করা হয়, ওই টার্মটা আমরা ইউজ করাটাই আমার মনে হয় উত্তম। কারণ এটা তো টার্মটা কিন্তু যে জায়গায় উৎপত্তি ওই জায়গা থেকে এসেছে। এটা ইংরেজি শব্দ না। যে টার্মগুলাই যে জায়গায় উৎপত্তি ওই জায়গা থেকেই এসেছে। বাংলা থেকেও অনেক টার্ম গিয়েছে ইংরেজিতে। এরকম যে জায়গায় উৎপত্তি ওইসব আ ওই জায়গা থেকে এই টার্মগুলা এসেছে।
তো যাই হোক, আমরা এখন দেখি উৎসে করকর্তন সনদপত্র। খেয়াল রাখবেন সব জায়গায় কিন্তু কর শব্দটা আছে। আমি এটা বলছি কেন? কারণ অনেক সময় বলা হয় যে মূসকটাকে করের বাইরে অনেকে বলার চেষ্টা করেন, অনেক স্পেশালিস্টরাই। আমরা আ কিন্তু এই বিষয়টা খেয়াল রাখতে হবে। মূল্য সংযোজন কর এক ধরনের কর এবং কর শব্দটা আমরা বারবার আসবেই। তাই এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যে ভ্যাটটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স এবং এটাকে ট্যাক্স হিসাবেই আমাদেরকে ক্লা আ আ মানে জানতে হবে এবং ইনডাইরেক্ট ট্যাক্স হিসাবে ক্লাসিফাই করতে হবে। না হলে আমাদের আ ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা মূল্য সংযোজন কর বা ভ্যাট বা মূসক যে নামেই আমরা বলি না কেন, এটার কনসেপ্টটা আমাদের নিকট ক্লিয়ার হবে না, পরিষ্কার হবে না বা স্বচ্ছ ধারণা আসবে না। উৎসে কর কর্তন সনদপত্র। এখানে উৎসে মূল্য সংযোজন কর কর্তন সনদপত্র। আমরা যদি একটু বিস্তারিত লেখা হতো তাহলে এটা সুন্দর হতো। কারণ উৎসে কর কর্তন সনদপত্রটা ট্যাক্স ডিডাকশন, যেটা আমরা সাধারণভাবে ইনকাম ট্যাক্স বলি, এইটাকে আয়কর কর্তন সনদপত্র বলি। আমরা উৎসে আয়কর কর্তন সনদপত্র বা উৎসে কর কর্তন সনদপত্র। এখানেও আমরা উৎসে কর কর্তন সনদপত্র বলছি। একটা বিষয় এখানে উল্লেখযোগ্য, এখানে স্টাডি করলে এই বিষয়টা অনেকেই খেয়াল করবেন। ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে যত জায়গায় ট্যাক্স শব্দটা এসেছে অধিকাংশ জায়গায় ইনকাম ট্যাক্স বলা হয়েছে, ইনকাম শব্দটা অ্যাড করে বলা হয়েছে। আর ভ্যালু এডেড ট্যাক্স বা মূল্য সংযোজন কর আইনে যত জায়গায় ট্যাক্স শব্দটা বলা আছে শুধুই ট্যাক্স বলা আছে বা শুধুই কর বলা আছে। তাই কর শব্দের ব্যবহার সু- পৃথকভাবে কর শব্দের ব্যবহার মূল্য সংযোজন করে বেশি। পৃথকভাবে কর শব্দের ব্যবহার মূল্য সংযোজন করে বেশি। আর ইনকাম ট্যাক্সে বা আয়করে অধিকাংশ জায়গায় আয় শব্দটা দেয়া আছে, অধিকাংশ জায়গায়। শুধুমাত্র ট্যাক্স টার্মটা পৃথকভাবে কম দেয়া আছে, কিন্তু মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনে সব জায়গায় কর শব্দটা বলা আছে এবং ওই কর শব্দ বলতেই আমরা, এই আইনে কর বলতেই আমরা মূল্য সংযোজন করকে বুঝতে পারি। এই আইনের টেক্সটে যে জায়গাতে কর বলা আছে ওই জায়গাতেই আমরা মূল্য সংযোজন করকেই বুঝছি। তো এখানেও উৎসে কর কর্তন সনদপত্র বলা হয়েছে। তো কর শব্দ আমাদের আইন দ্বারা আমরা এটা বুঝি যে যে জায়গায় কর বলা হবে, শুধু কর বলা হবে, আমরা মূল্য সংযোজন করকেই বুঝবো। আর যে জায়গায় আয়কর বলা হবে এখানে আয়কর আমরা সরাসরি আয়কর ইনকাম ট্যাক্স কেই বুঝবো। তো এখানে উৎসে কর কর্তন সনদপত্র কোন নিবন্ধিত ব্যক্তির নিকট হইতে উৎসে কর কর্তনকারী সত্তা কোন সরবরাহ গ্রহণের ক্ষেত্রে উৎসে কর কর্তনকারী সত্তা তৎকর্তৃক, মানে তার দ্বারা, যিনি উৎসে কর কর্তন আহ, করেছেন, উক্ত সরবরাহের বিপরীতে মূল্য পরিশোধের সময় বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে, বোর্ড এখানে নির্ধারিত করে দেবে পদ্ধতিটা, এখানে ক্ষমতাটা বোর্ডকে দেয়া আছে। এই যে বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে, এই বিষয়টা আইনের মানে সবচেয়ে আহ এইখানে এই জায়গাতে আমি যদি বলি আহ জটিল বলা যাচ্ছে না, এই বিষয়টাই আইনটাকে জটিল করার একটা পদ্ধতি আমাদের মূল্য সংযোজন করে। এখানে যদি বিধি দ্বারা নির্ধারিত বলা থাকতো তাহলে অন্তত বিধিতে গিয়ে পাওয়া যেত বিষয়টুকু। বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতি সাধারণত সাধারণ আদেশ কিংবা অন্যান্য আদেশ দ্বারা আমরা পাই, যেগুলা বোর্ড দিয়ে থাকে, জাতীয় রাজস্ব বোর্ড দিয়ে থাকে, যেটা আহ দিয়ে থাকে। তো এই বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতি আইন এবং বিধির মধ্যে না থাকার কারণে দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা নির্ধারিত পদ্ধতি সম্পর্কে আমরা অবগত থাকি না।
যারা ভ্যাট নিয়ে কাজ করতে হয় কিংবা যারা আহ, ভ্যাট কালেক্ট করছেন নিবন্ধিত ব্যক্তি হিসাবে কিংবা প্রদান করছেন, তারা এইসব পদ্ধতি সম্পর্কে ওয়াকিবহাল না থাকার সুযোগ কম থাকে, যেহেতু আইন এবং বিধিতে নেই, বোর্ড কর্তৃক নির্ধারিত, এবং বোর্ড কোথায় নির্ধারণ করে রেখেছেন এটাও সুস্পষ্টভাবে কোনো আলাদা কোনো ট্যাক্স নেই এখানে। তো এখানে আহ আমরা উৎসে করকর্তন সনদপত্রের একটা ফরম্যাট আছে, আমরা জানি ওই ফরম্যাট অনুযায়ী আমাদেরকে ইস্যু করতে হবে উৎসে করকর্তন, যেটা আমরা ভ্যাট ডিডাকশন গিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। ভ্যাট ডিডাকশন এট সোর্স এর যে আলোচনাটুকু হবে, ওই আলোচনায় আমরা আর একটু বিস্তারিত ভাবে এটা আলোচনা করব ইনশাল্লাহ। তো এখানে কোনো কোয়েশন আছে কিনা উৎসে করকর্তন সনদপত্র সম্পর্কে? না থাকলে আমরা সর্বশেষ যে ধারাটি আছে এখানে, কর দলিলাদি সংক্রান্ত অন্যান্য বিধান। কর দলিলাদি ও উহার অনুলিপি ইস্যু, সংরক্ষণ ও দাখিলের শর্ত, পদ্ধতি, সময়সীমা ইত্যাদি সংক্রান্ত বিধান বোর্ড বিধি দ্বারা নির্ধারণ করিতে পারিবেন। তাহলে এখানে বিধি আছে, বিধি দ্বারা নির্ধারণ করার সুযোগ আছে। আমরা জানি মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক আইনের আইনে প্রদেয় ক্ষমতা বলে বিধি প্রণীত হয়েছে, এবং ওই বিধিতে আমরা গেলে এটা পাবো। তো এই বিষয়টা সুস্পষ্ট যে বিধি দ্বারা নির্ধারণ করিতে পারবে। তাহলে বোর্ড একটা জায়গায় বলা আছে, আমরা দেখলাম যে বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে, এটা একটা বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে। আবার একটা জায়গায় আমরা দেখলাম এখানে বলা আছে যে বোর্ড বিধি দ্বারা নির্ধারণ করিতে পারিবে। তো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা জায়গায় বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতিটা বিধির মধ্যে সীমাবদ্ধ রাখা উত্তম, যাতে করে আমরা একটা জায়গাতে গিয়ে বিধির সংশোধন, সংযোজন কিংবা নতুন বিধি প্রণয়নের মাধ্যমে আমরা এটা জানতে পারি। এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব উৎসে করকর্তন বা উৎসে মূল্য সংযোজন করকর্তনের যে আলোচনা আমরা করব ওই আলোচনায়, কারণ ওই আলোচনায় আমরা বিধিটা দেখতে পাবো। ওই আলোচনার ক্ষেত্রে বিধি কিভাবে প্রণয়ন হচ্ছে, এটা পরিবর্তন কিভাবে হচ্ছে বিধি, এই বিষয়টা আমরা খেয়াল করব, যেটা মূল বিধি না, যে মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক আইন বিধিমালার যে বিধি, এই বিধি না, অন্যান্য যে বিধি আছে এগুলা কিভাবে পরিবর্তন কিংবা সংযোজন সংশোধন হচ্ছে সেটা আমরা দেখতে পাবো। তো এই হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায়ের আলোচনা, চালানপত্র ও দলিলাদি। কোনো কোয়েশন আছে কিনা এই আলোচনায়? স্যার চালানপত্র একটা স্যাম্পল দেখানো যাবে কিনা, আর ওই যেটা হলো দলিলাদির আপনার সার্টিফিকেট জাস্ট দেখার জন্য। আচ্ছা, আমি যদি এখন আমরা জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে গেলাম, এইখানে আমরা দেখি জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞাপন চলে এসেছে। আমি জানি না এটা রাজস্ব কে পাচ্ছে। তো আমরা এখানে দেখছি, বিজ্ঞাপন গুলা বন্ধ করে দিচ্ছি। আ- আ- আমরা ফর্মে গেলাম, এখানে ভ্যাটের দুইটা আইন আছে আমরা জানি, আগের আইন এবং নতুন আইন। ভ্যাট 2012-এ বুঝতে পারছি না ওয়েবসাইটটা
এত বিজ্ঞাপন কেন আসছে? এই জায়গায় আপনি গেলে দেখতে পাবেন যে মূসক ৬.৩ যেটা। দেখা যাচ্ছে ঢালি ভাই? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। এখানে কর চালানপত্র মূসক ৬.৩। বিধি ৪০ এর উপবিধি ১ এর দফা গ এর দফা চ দ্রষ্টব্য। তাহলে বিধি ৪০ এ এই এই স্ট্রাকচারটাই দেয়া আছে মেইনলি। নিবন্ধিত ব্যক্তির নাম, ব্যক্তির বিআইএন, চালান ইস্যুর ঠিকানা, চালানপত্র নম্বর, ইস্যুর তারিখ, ইস্যুর সময়, ক্রেতার নাম, ক্রেতার বিআইএন, সরবরাহের গন্তব্যস্থল। এখানে ক্রমিক নাম্বারগুলা বলা আছে। পণ্য বা সেবার বর্ণনা, প্রযোজ্য ক্ষেত্রের নাম, প্রযোজ্য ক্ষেত্রে ব্র্যান্ড নাম সহ, সরবরাহের ইউনিট বা সরবরাহের একক, পরিমাণ, একক মূল্য টাকায়, মোট মূল্য টাকায়, সম্পূরক শুল্কের পরিমাণ টাকায়, মূল্য সংযোজন করের হার সুনির্দিষ্ট কর যদি থাকে এখানে সুনির্দিষ্ট করে, মূল্য সংযোজন কর সুনির্দিষ্ট করের পরিমাণ টাকায়, সকল প্রকার শুল্ক ও কর সহ মূল্য সর্বমোট। লাস্ট প্রতিষ্ঠান কর্তৃক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির পদবি, স্বাক্ষর, সিল, উৎসে কর কর্তন যোগ্য সরবরাহের ক্ষেত্রে ফর্মটি সমন্বিত কর চালানপত্র ও উৎসে কর কর্তন সনদপত্র হিসাবে বিবেচিত হইবে এবং উহা উৎসে কর কর্তনযোগ্য সরবরাহের ক্ষেত্রে প্রযোজ্য হইবে। আচ্ছা, এই বিষয়ে আমরা যাচ্ছি না, আমরা এই হচ্ছে স্ট্রাকচার। এখন এই অনুযায়ী এখানে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো উল্লেখপূর্বক আপনি আপনার সুবিধা মতো যে কোনো ভাবে এটা ব্যবহার করতে পারবেন। তারপরে স্যার এই চালানটা সনদপত্র হিসেবেও বিবেচিত হবে, নিচে না যে নোট দেওয়া না আছে। এই বিষয়টা আমরা আপাতত অ্যাভয়েড করছি। আচ্ছা, ঠিক আছে। এই বিষয়টুকু আমরা আপাতত অ্যাভয়েড করছি। এটা আমরা বিধিতে গিয়ে আমরা পুরো বিষয় নিয়ে আলোচনা করব। এখন এইটুকু আলোচনা, আমি জাস্ট একটা স্ট্রাকচার দেখালাম আপনাকে। ক্লিয়ার কিনা এটুকু? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। তো আমি আবার স্ক্রিন শেয়ার দিচ্ছি। আশা করি জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট এখন নভেম্বর মাসে খুব বেশি ব্রাউজ হয় আমরা জানি, ইনকাম ট্যাক্সের এর কারণে। তো সেজন্য হয়তোবা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছেন। আশা করি এটা থাকবে না সরকারি ওয়েবসাইটে। অ্যাডসেন্স এর বিজ্ঞাপন আসলে না থাকাই উত্তম। আহ, তো আমরা এই হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের আলোচনা, চালানপত্র এবং দলিলপত্রাদি। সপ্তম অধ্যায় খেয়াল করে দেখেন, আমরা এই আইনের শুরুতে বলা আছে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন। তাহলে এখানে মূল্য সংযোজন কর আইনটুকু আছে, সম্পূরক শুল্ক আইনটাও আছে। আরেকটা আইন আছে যেটা টার্ন ওভার ট্যাক্স। এটাকে আমরা কোনোভাবেই মূল্য সংযোজন কর বলতে পারি না, টার্ন ওভার কর আরোপ ও আদায়ের যে বিষয়টুকু বলা আছে। তো সপ্তম অধ্যায়টা হচ্ছে সম্পূরক শুল্ক আরোপ ও আদায়। এই অধ্যায়ে আমরা পরে আলোচনা করব। আজকে আমরা টার্নওভার ট্যাক্সের, টার্নওভার কর আরোপ ও আদায়ের আলোচনাটুকু করব। অষ্টম অধ্যায়ের আলোচনায় আমরা চলে যাচ্ছি। সম্পূরক শুল্কের আলোচনা আমরা কিছুটা করেছি, যেটা আমরা তফসিলে আলোচনায় দ্বিতীয় তফসিলে সম্পূরক শুল্কের রেট গুলা বলা আছে। আর আজকে আমরা অষ্টম অধ্যায়ের আলোচনা দেখবো, টার্নওভার কর আরোপ ও আদায়। আমরা জানি ৫০ লক্ষ টাকার উপরে হলে আমরা টার্নওভার ট্যাক্সের জন্য তালিকাভুক্ত হতে পারি। এখানে আমরা তালিকাভুক্তি বলছি যদি অন্যান্য কন্ডিশন গুলা ফুলফিল হয় সেক্ষেত্রে। এখন আমরা আইনে টার্নওভার কর সম্পর্কে কি বলা আছে তা আমরা দেখি। এখানে বলা আছে টার্নওভার কর আরোপ ও আদায়। ধারা ৬৩ ১, উপধারা ১,
তালিকাভুক্ত বা তালিকাভুক্তিযোগ্য ব্যক্তি তাহার অর্থনৈতিক কার্যক্রমের টার্নওভারের উপরে, এখানেও শব্দটা টার্নওভার আছে, যেটা ইংরেজি পরিভাষা, ইংরেজি থেকে এসেছে আমাদের এখানে টার্নওভার। তো এই টার্নওভারের উপর 4% হারে টার্নওভার কর প্রদান করিবেন। এই টার্নওভার করটা কে প্রদান করছেন? তালিকাভুক্ত বা তালিকাভুক্তিযোগ্য ব্যক্তি, উনি 4% হারে টার্নওভারটা দেবেন। এটা আগে 3% ছিল। এটা 2019 সালে এটা যখন চালু হয় তখন এটা 3 এর পরিবর্তে 4% করা হয়েছে। যদিও এটা কতটুকু কার্যকর সে সম্পর্কে আমার খুব একটা ধারণা নেই। কারণ আমরা জানি যে তালিকাভুক্তির যে শর্তগুলো দেয়া আছে প্রায় সবাই ফুলফিল করতে হয় এটা। আ সো এক্ষেত্রে আ নিবন্ধনের শর্তগুলা এখানে যেগুলা বলা আছে, এই শর্তের বাইরে আসলেই তখন তালিকাভুক্তির বিষয়টুকু আসে। উপধারা 2 এ বলা আছে, কোন তালিকাভুক্ত ব্যক্তি কোন কর মেয়াদে প্রদেয় টার্নওভার কর উক্ত কর মেয়াদের দাখিলপত্র পেশ করিবার পূর্বে পরিশোধ করিতে হইবে। আগেই পেমেন্ট করতে হবে দাখিলপত্র পেশ করার আগে। প্রদেয় টার্নওভার কর নিম্নরূপ ও আদায় পদ্ধতি: প্রদেয় টার্নওভার কর নিরূপণ ও আদায় পদ্ধতি, হিসাবরক্ষণ, টার্নওভার কর প্রত্যর্পণ, ন্যায় নির্ধারণ এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয় বিধি দ্বারা নির্ধারিত হইবে। এখানে বিধি প্রণয়নের বিষয় বলা আছে। 4. তালিকাভুক্ত ব্যক্তি কর্তৃক ক্রয়কৃত উপকরণের উপরে পরিশোধিত মূল্য সংযোজন কর বা টার্নওভার কর রেয়াত গ্রহণ কিংবা হ্রাসকারী সমন্বয় করা যাইবে না। এই বিষয়টুকু অ্যাড করা আছে যে টার্নওভার ট্যাক্স যিনি দিবেন উনি কোনো রেয়াত নিতে পারবেন না ক্রয়কৃত উপকরণের উপরে। এই হচ্ছে টার্নওভার ট্যাক্স। কোনো কোয়েশ্চন আছে কিনা এখানে? সেক্ষেত্রে উনি মূল্যের সাথে কি স্যার 4% যুক্ত করবেন? ওনার মূল্যের সাথে কিছুই উনি যুক্ত করবেন না। উনি যে টার্নওভার হবে এই টার্নওভারের উপরে উনি 4% ট্যাক্স দেবেন। ডাইরেক্টলি ট্যাক্স দেবেন। সরাসরি মানে সরাসরি অনেকটা ইনকাম ট্যাক্সের মতো এরকম কি স্যার? ইনকাম ট্যাক্সের মতোই এটা। এটা কোনোভাবেই মূল্য সংযোজন না। তাই এটাকে মূল্য সংযোজন কর বলার কোনো সুযোগ নেই। কারণ মূল্য সংযোজন করে উপকরণ কর রেয়াতের বিষয়টুকু আছে। এখানে ক্লিয়ারলি বলা আছে যে উপকরণের উপর পরিশোধিত মূল্য সংযোজন কর বা টার্নওভার কর রেয়াত গ্রহণ কিংবা হ্রাসকারী সমন্বয় করা যাইবে না। তার মানে যা টার্নওভার আছে তাই উনি দেবেন। টার্নওভারের উপর 4% দেবেন। টার্নওভারের মধ্যে না। আপনি যে প্রশ্নটুকু করলেন যে 4% যোগ করে কি মূল্য নির্ধারণ করবেন কিনা? 4% যোগ করে মূল্য নির্ধারণ করলে এটা হবে না। টার্নওভার যেটা হয়েছে, মনে করেন কেউ ৳১০০ পণ্য বিক্রি করলেন। সেক্ষেত্রে আপনি যে পদ্ধতি বললেন, ভ্যাট এর ক্ষেত্রে আমরা যেটা বলি 4% এড করে ৳১০৪ হচ্ছে বিক্রয় মূল্য নির্ধারণ করা। এটাই তো? হুম হুম এখন ৳১০৪ যদি আপনার বিক্রয় হয়ে থাকে, তাহলে আপনার টার্নওভার হচ্ছে ৳১০৪ এবং এই ৳১০৪ র 4% হচ্ছে 4.16, 4.16 হুম হুম। আপনাকে ৳4.16 দিতে হবে। টার্নওভারের উপরে দিতে হবে। আর ভ্যাট ক্যালকুলেশনে আমরা জানি ভ্যাট রেট ডিভাইডেড বাই 100 প্লাস ভ্যাট রেট মাল্টিপ্লাইড বাই আমাদের যে সেলস প্রাইস যেটা আসে এটা। তো এক্ষেত্রে আমরা 104% দিয়ে 100% কে ভাগ করে আমরা যদি এভাবে ইয়ে করি তাহলে আমরা ৳4 পাবো। তো এই টার্নওভার কিন্তু সরাসরি টার্নওভার ট্যাক্স। এখানে এড করার কোনো সুযোগ নেই। ভেরি ইন্টারেস্টিং টার্নওভার ট্যাক্স। না, সেক্ষেত্রে তো টার্নওভার মানুষ করে কেন, করবে কেন? যদি তার 4% দিতে হয়, আর যে নিবন্ধিত তার তো
আপনার এটা নিবন্ধিত দেওয়া লাগছে না। নিবন্ধিত উনি তো ন্যূনতম ৫% দিচ্ছেন। আমরা জানি ব্যবসায় এই পর্যায়ে ৫% রেট। তো ৫% দিলেও উনি সেটা উপকরণ কর রেয়াত উনি পাচ্ছেন না। কিন্তু ১৫% দিলে উপকরণ কর রেয়াত পাচ্ছেন। সেজন্য কার্যকরভাবে শুধুমাত্র উপকরণ কর রেয়াত পাওয়ার অধিকার রাখে এই ধরনের ট্যাক্স যেটা ১৫% হারে, এটা হচ্ছে ভ্যালু এডেড ট্যাক্স, ভ্যালু এডিশনের উপরে ট্যাক্স। এছাড়া এখানে যেসব রেটের কথা বলা আছে কিংবা যেসব ট্যাক্সের কথা বলা আছে, এইসব ট্যাক্স বা কর কোনোটাই ভ্যালু এডিশন ট্যাক্স এর আওতার মধ্যে যদিও আছে কিন্তু সংজ্ঞার মধ্যে পড়ে না, ভ্যালু এডিশনের মধ্যে পড়ে না। হুম, ক্লিয়ার কিনা ঢাল ভাই? হুম, 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 বুঝতে পারছি। এখন আমার কোয়েশ্চন হচ্ছে, আমরা যদি ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে ধারা 82C সেকশন, আমরা যদি 82C তে যাই, আমরা 82C তে যদি যাই, এখানে মিনিমাম ট্যাক্স নামে একটা সেকশন আছে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে। ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে মিনিমাম ট্যাক্স এর সেকশনে আমরা যদি দেখি, এখানে বলা আছে সাবসেকশন 4 এ সাবজেক্ট টু দ্য প্রভিশন অফ সাবসেকশন 5 minimum tax for an individual, a firm or a company shall be following: an SSC being an individual having gross receipt of টাকা 3 crore or more, 3 কোটির উপরে যদি হয় কারো gross receipt, or a firm having gross receipt of more than টাকা 50 lakh, একটা ফার্ম যার 50 লাখের উপরে হয়, or a company বলে এখানে বলা আছে shall irrespective of its profit or loss, লাভ লস যাই হোক না কেন, in an assessment year for any reason whatsoever including uh, the sustaining of a loss, যদি আগের লসটা সাস্টেইন করে থাকে, the setting of a loss of earlier year, যদি কোনো আর্লিয়ার ইয়ার লস সেট অফ করা হয়ে থাকে, or ইয়ার্স যদি একাধিক ইয়ার থেকে থাকে, or the claiming of allowances or deduction including depreciation allowed under this ordinance, be liable to pay minimum tax in respect of an assessment year at the following rate. আচ্ছা, এই ফলোইং রেটটাকে এখানে বলা আছে রেট অফ মিনিমাম ট্যাক্স হচ্ছে 1% অফ গ্রস রিসিপ্ট, এটা যারা টোবাকো ম্যানুফ্যাকচারার তাদের ক্ষেত্রে, 2% অফ গ্রস রিসিপ্ট হচ্ছে মোবাইল ফোন অপারেটরের ক্ষেত্রে, অন্যান্য ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে 0.25% অফ গ্রস রিসিপ্ট। এখানে যারা সরি, এখানে ইন্ডিভিজুয়াল আদার দেন ইন্ডিভিজুয়াল এঙ্গেজিং ইন মোবাইল ফোন অপারেশন ইন দ্য ম্যানুফ্যাকচারিং সিগারেট বিড়ি, এগুলা যারা আছে হ্যাভিং গ্রস রিসিপ্ট টাকা 3 crore অর মোর, সেক্ষেত্রে 0.25% গ্রস রিসিপ্টের উপরে বা টার্নওভারের উপরে দিতে হচ্ছে। এনি আদার কেসেস 0.6% অফ গ্রস রিসিপ্ট। এই যে ট্যাক্সটা আমরা দিচ্ছি টার্নওভারের উপরে, মিনিমাম ট্যাক্স একটা নির্দিষ্ট পার্সেন্টেজে, এটা আমরা ইনকাম ট্যাক্স অথরিটিকে দিচ্ছি আন্ডার সেকশন 82C অফ ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984। আবার টার্নওভার ট্যাক্স এনলিস্টেড যে ব্যবসা প্রতিষ্ঠান আছে তারা আবার 4% হারে টার্নওভার ট্যাক্স দিতে হচ্ছে মূল্য সংযোজন কর কর্তৃপক্ষকে। তো এই যে 4% মূল্য সংযোজন কর কর্তৃপক্ষ গ্রহণ করছেন, এখানে যারা একই সময়ে টার্নওভার কর তালিকাভুক্ত এবং সেই সাথে 82C, যদিও আওতাটা কম হবে যেহেতু 3 কোটির উপরে ইন্ডিভিজুয়াল বলেছে এবং 50 লক্ষ টাকার উপরে ফার্ম টার্নওভার হলে বলেছে, কিন্তু দুইটাই কিন্তু ডাইরেক্ট ট্যাক্সের আওতায় পড়ছে। এখানে টার্নওভার ট্যাক্সটাও আমরা ডাইরেক্ট ট্যাক্সের আওতায় আমরা দেখছি, টার্নওভার কর যেটা।
এটা ইনডাইরেক্ট ট্যাক্সের আওতায় পড়ছে না, কারণ এটা সরাসরি টার্নওভারের উপরে বিক্রেতা দিচ্ছেন, ক্রেতার উপরে এটা বর্তাচ্ছে না। আর আমরা জানি মূল্য সংযোজন কর প্রাইসের সাথে ইনক্লুডেড থাকে, যেটা ক্রেতাকে দিতে হচ্ছে, এবং বিক্রেতা ক্ষেত্র বিশেষে এটার জন্য যে উপকরণ করেছিলেন, এটার জন্য উনি রেয়াত গ্রহণ করতে পারছেন, সব ক্ষেত্রে পারছেন না, কিছু কিছু ক্ষেত্র বাদে পারছেন রেয়াত গ্রহণ করতে। তো এই হচ্ছে টার্নওভার কর আরোপ আদায় এর বিষয়টুকু। ক্লিয়ার কিনা টার্নওভার ট্যাক্স সম্পর্কে? তাহলে স্যার 2 জায়গায় দিতে হচ্ছে তাই না? না, এটা আমার বিষয়টা আমি ২ জায়গায় এটা বলছি না এইভাবে। ওই জায়গায় তো দিতে হচ্ছে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স অনুযায়ী। কিন্তু আমি হুম, যেটা বলছি সেটা হচ্ছে একাডেমিক্যালি আমরা টার্নওভার ট্যাক্সটাকে কি ইনডাইরেক্ট ট্যাক্সেশন এর মধ্যে ফেলতে পারি কিনা? আচ্ছা, হ্যাঁ, এটা তো জি, ইনডাইরেক্ট হচ্ছে না। এখানে হচ্ছে না, এলিমেন্টস ডিরেক্ট গুলো হচ্ছে, আমরা রাইট, যে দেখছি এটা সরাসরি ট্যাক্স হচ্ছে, এবং হুম, সরাসরি আ আ যে ব্যক্তি ব্যবসায়ী অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন তার উপরে ট্যাক্সটা হচ্ছে সরাসরি। তাহলে দেখা যাচ্ছে যে এটা আমরা যদি এরকম বলা থাকতো যে এই ৪% হচ্ছে উনি ভ্যালু এডিশন করে বিক্রি করবেন, কিংবা এই ৪%টা ইনক্লুডেড থাকবে, কিন্তু এভাবে ক্যালকুলেশনের পদ্ধতি যদিও বলা আছে, এখানে আমরা আরেকটু দেখবো পরে আলোচনায় বিধিতে, কিন্তু আইনের মাধ্যমে দেখা যাচ্ছে যে টার্নওভারের উপর সরাসরি ৪% হারে ট্যাক্সটা আরোপ হবে, এটা ডাইরেক্ট ট্যাক্সেশনের মতোই। এখানে যেমন ওই জায়গাতে আমি ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের 82C তে দেখালাম কেন, ওই ওই জায়গাতে যেভাবে আদায় পদ্ধতি, এখানেও ঠিক একইভাবে টার্নওভারের উপরে ট্যাক্স আদায় পদ্ধতি। পদ্ধতিগতভাবে টার্নওভার ট্যাক্স আদায় পদ্ধতিটা ডাইরেক্ট ট্যাক্সেশনের সাথে অধিক মানে আ সম্পর্কিত। এখানে ইনডাইরেক্ট ট্যাক্সেশনের কোনো ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পাই না টার্নওভার ট্যাক্সের। এই বিষয়টা আমি বললাম। ক্লিয়ার কিনা? হ্যাঁ, ঠিক আছে স্যার। এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। আজকের আলোচনায় আমি অন্য নতুন কোনো টপিক স্টার্ট করব না। আমরা আগামী দিন আলোচনায় সম্পূরক শুল্ক আরোপ আদায় পদ্ধতি পড়ব এবং পরবর্তী আলোচনাগুলো কন্টিনিউ করব। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করলাম তা হচ্ছে মূলত ইনভয়েস, ডেবিট নোট এবং ক্রেডিট নোট সম্পর্কে, যেটা ৬ষ্ঠ অধ্যায়ে বলা আছে চালানপত্র এবং দলিলপত্রাদি। এখানে আমরা আ দেখলাম যে কর চালানপত্র আছে, ট্যাক্স ইনভয়েস আমরা যেটাকে বলছি, এবং দলিলপত্রাদি আছে যেটাকে আমরা ডেবিট নোট, ক্রেডিট নোট এবং অন্যান্য যে বিষয়গুলো আছে এটা আমরা দেখলাম। আর ৮ম অধ্যায়ে আমরা টার্নওভার ট্যাক্সটা দেখলাম। আমরা জানি যে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনে আমরা যদি মোটা দাগে ভাগ করি তাহলে ৩টা ভাগ আমরা দেখতে পাবো। একটা হচ্ছে মূল্য সংযোজন কর সম্পর্কিত আলোচনা, একটা হচ্ছে সম্পূরক শুল্ক সম্পর্কিত আলোচনা, এবং একটা হচ্ছে টার্নওভার ট্যাক্সের আলোচনা। তো আমরা টার্নওভার কর আরোপ ও আদায়, যেটা ৮ম অধ্যায়ে বলা আছে, এই সম্পর্কে আলোচনা আমরা করলাম এখানে। কোনো কোয়েশন আছে কিনা আলোচনায়? কোয়েশন না থাকলে আমাকে যদি টার্নওভার ট্যাক্স সম্পর্কে একটু একজন একজন করে বলেন। শুধুমাত্র জাস্ট টার্নওভার ট্যাক্সটা সম্পর্কে কি বুঝলেন? খালিদ হাসান ভাই। আপনি কি ওই ট্রান্সফার ট্যাক্সটা হচ্ছে স্যার আমার টোটাল সেলস ভ্যালু ওটার উপরে স্টেট 4% আমাকে পেমেন্ট করতে হবে, মানে সরাসরি বিক্রির উপরে করতে হবে। জি স্যার। হ্যাঁ, যদি আমরা মানে ওই
ভ্যাট নিবন্ধন না হয় 50 লাখ টাকার নিচে হয়, তখন আমার টার্নওভার ট্যাক্সের তালিকাভুক্ত হতে হবে, এবং তখন আমার টোটাল সেলস ভ্যালু যেটা তার 4% আমাকে স্টেট স্টেট পেমেন্ট করতে হবে। হ্যাঁ, দিতে হবে। আর আমরা জানি যে ভ্যাট এর ক্ষেত্রে আমরা এটা ইনক্লুডেড। হ্যাঁ, এটা ইনক্লুডেড না স্যার, এটা এক্সক্লুডেড। এটা নেট হ্যাঁ। ভ্যালুটা, নেট নেট ভ্যালু। আর এটা টার্নওভার ট্যাক্স গুলো ভ্যাটের মতো মানে ওই যে অ্যাডজাস্টমেন্ট করার কোনো অপশন থাকে অ্যাডজাস্টমেন্ট করার কোনো সুযোগই নেই এখানে। তো বলতে পারি আমরা এক ধরনের ডাইরেক্ট ট্যাক্সই এটা। ডাইরেক্ট ট্যাক্স, এটা অন কাইন্ড অফ ডাইরেক্ট ট্যাক্স। রাতুল ভাই, জি বাস খালিদ ভাইয়ের সাথে কনসেপ্টটা তো ক্লিয়ার এই বিষয়ে টার্নওভার ট্যাক্স। জি জি আর ঢালি ভাই, দ্য সেম স্যার, যে এটা ডিরেক্ট ট্যাক্স এবং 4% ম্যান্ডেটরি যাদের টার্নওভার রেজিস্ট্রেশন আছে right. তাদের ক্ষেত্রে। তাহলে বিষয়টা কিন্তু খুব সহজ হয়ে যায়। ভ্যাট আইনটা কিভাবে সহজ হয়ে খেয়াল করে দেখেন। যারা 15% ভ্যাট রেটে প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করছেন তারাই শুধুমাত্র উপকরণ কর রেয়াতের আওতায় আসবেন। আর যারা 15% এর নিচে আছেন, যেটা আমরা উপকরণ কর রেয়াত, যেটা বিগত ক্লাসে আলোচনা করেছিলাম উপকরণ কর রেয়াত সম্পর্কে, এটা আমি বারবার বলেছি লাস্ট ক্লাসে, এটাই গুরুত্বপূর্ণ। ধারা যেটা 46 সেকশন 46 যেটা ভ্যাট আইনের, এই ধারাটা গুরুত্বপূর্ণ কেন? এর মাধ্যমে আমরা একটা বড় অংশ ভাগ করে ফেলতে পারি। আসলে মূলত উপকরণ কর রেয়াত গ্রহণ করতে পারবো কি পারবো না, এর মাধ্যমেই আমরা ভ্যাটটাকে একটা আলাদা ভাগে ভাগ করে দিতে পারি। যেসব ক্ষেত্রে আমরা উপকরণ কর রেয়াত নিতে পারবো সেগুলোই প্রকৃত ভ্যাট, মানে ভ্যালু এডিশন ট্যাক্স দেয়া হচ্ছে। এছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে আমরা হয়তো টার্নওভারের উপরে দিচ্ছি কিংবা ভ্যাট ইনক্লুডেড থাকছে, যে রেটেই হোক না কেন, রিডিউস রেটে হলে সেসব ক্ষেত্রে আমরা সরাসরি আমাদের বিক্রয়ের উপরে ভ্যাটটা দিচ্ছি এবং শুধুমাত্র বৃদ্ধিকারী এবং হ্রাসকারী সমন্বয়টা গ্রহণ করছি, কোনো উপকরণ কর রেয়াত গ্রহণ করছি না। তাহলে ওইটুকু অংশ যদি আমরা বাদ দিতে পারি উপকরণ কর রেয়াতের যোগ্য যেগুলা 15%, তাহলে বাদ বাকি ক্ষেত্রে ভ্যাটের ক্যালকুলেশন কিংবা ভ্যাটের হিসাব কিন্তু একেবারেই সহজ। শুধুমাত্র যে রেট হবে ওই রেটেই, মানে যে রেট অ্যাপ্লিকেবল ওই রেটেই। ক্লিয়ার কিনা ঢালি ভাই এই বিষয়টা? হ্যাঁ স্যার, এখানে সেটাই, মানে 15% রেটে যদি কোনো ইয়ে হয় আদায় হয়, সেক্ষেত্রে আপনার আপনার রেয়াতের সুযোগ আছে। বাদ বাকি সিম্পল, যে আর কোনো সুযোগ নেই। বাদ বাকি কোনো সুযোগ নেই এবং হ্যাঁ। এটা ধারা 46-এ বলা আছে, সেকশন 46-এ। তো Right. সেকশন 46টা যদি আমাদের মনে থাকে ভালোভাবে, এখানে যে কন্ডিশন গুলা বলা আছে সেকশন হুম হুম 46-এ, তাহলে আমরা ভ্যাট আইনটাকে পৃথক করতে পারছি। খেয়াল করে দেখেন, আমরা এই আলোচনায় সেকশন 46-এ গত ক্লাসে যে আলোচনা করেছি পঞ্চম অধ্যায়ে, আর আজকের ক্লাসে অষ্টম অধ্যায়ের যে টার্নওভার করার উপর যে আলোচনাটুকু, এটুকু থেকে আমরা কিন্তু বুঝতে পারলাম যে এখন আমরা ভ্যাটটাকে ভাগ করতে পারছি। যেসব ক্ষেত্রে উপকরণ করে আজ সম্ভব এগুলাই ভ্যাট, বাদ বাকি ডাইরেক্ট ট্যাক্সই বলা যায়। শুধু রাইট। আমরা বৃদ্ধিকারী হ্রাসকারী সমন্বয়টা করব, যেটা আমরা ইনকাম ট্যাক্সের ক্ষেত্রেও করে থাকি, যেটা ট্যাক্স রিডাকশন এট সোর্স থাকলে এগুলা অ্যাডজাস্ট করি, অ্যাডভান্স যদি কোনো পেমেন্ট থাকে, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স থাকে, সেটাও আমরা অ্যাডজাস্ট করি। তো এখানেও আমরা বৃদ্ধিকারী এবং হ্রাসকারী সমন্বয় করতে পারি অন্যান্য রেটের ক্ষেত্রে। আর বাদ বাকি যা ভ্যাট আমরা কালেক্ট করব 15% রেটের নিচে, সব ভ্যাটই আমাদেরকে দিতে হবে, পেমেন্ট করতে হবে। তো আমার এ বিষয়ে বলার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা পুরো আইনটাকে একটু ছোট ছোট অংশে ভাগ করে আমরা যদি কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে পারি, তাহলে জটিল অংশটুকু একটা জায়গায় এসে সীমাবদ্ধ হবে। তো সাধারণভাবে আমরা তাহলে প্রথম তফসিল এবং তৃতীয় তফসিল, প্রথম তফসিল এবং তৃতীয় তফসিল, এই দুইটার ক্ষেত্রেই উপকরণ করে রেয়াতের কোনো সুযোগ নেই আমরা জানি, এবং টার্নওভার ট্যাক্স
এখন আজকে আরেকটা বিষয় পেলাম। তো এইসব ক্ষেত্রে ভ্যাট যে আসবে তাই দিতে হবে আমাদেরকে। ভ্যাট আমরা টার্নওভারের উপরে আ টার্নওভার ট্যাক্সে দেব। আর ১ম তফসিলে তো কোনো ভ্যাট নেই। ৩য় তফসিলে আছে শুধুমাত্র আ যেসব আ আ নির্দিষ্ট যে রেট আছে ওই রেটের ভ্যাট ইনক্লুডেড থাকবে। ওই আ প্রাইসের সাথে ভ্যাট ইনক্লুডেড থাকবে। ওইটা থেকে আমরা শুধু ভ্যাটটা ক্যালকুলেট করে দেব। আর এর সাথে আমরা আগামী ক্লাসে যে বিষয়টুকু পড়ব সম্পূরক শুল্কর আ আগে দাখিলপত্র পেশ এবং উহার সংশোধন। এখানে দাখিলপত্রের সময় আমরা আ পেশের ক্ষেত্রে আমরা যে বৃদ্ধিকারী এবং হ্রাসকারী সমন্বয় আমরা আগে পড়েছিলাম। এই বৃদ্ধিকারী এবং হ্রাসকারী সমন্বয়টুকু আমাদের শুধু করতে হবে। আর আ আর কিছু করার এখানে নেই। সমন্বয় শুধু করতে হবে। পঞ্চম অধ্যায়ে আমরা সমন্বয়ের আলোচনা করেছি। বৃদ্ধিকারী এবং হ্রাসকারী সমন্বয়। তার মানে ধারা ৪৬ যেটা উপকরণ কর রেয়াত, এটার কন্ডিশন গুলা যদি আমাদের ক্লিয়ারলি জানা থাকে তাহলে আমাদের ভ্যাট আইনটা অনেক সহজ হয়ে যায়। তফসিল অনুযায়ী। আর টার্নওভার ট্যাক্সটা তো আমরা আজকে আলোচনা করেই নিলাম। রাতুল ভাই এইটুকু অংশ ক্লিয়ার কিনা? কিংবা জি বস। এগ্রি করছেন কিনা আমার সাথে এই বিষয়টুকু? জি জি বস। তাহলে আমরা উপকরণ কর রেয়াতের উপরে জোর দেব। এই যে কোন কোন ক্ষেত্রে উপকরণ কর রেয়াত পাওয়া সম্ভব এই ক্ষেত্রে কারণ ধারা ৪৬ এটা ক্লিয়ারলি বলা আছে। বাদ বাকি ক্ষেত্রে আমরা জানি যে 15% এর নিচে যেগুলা আছে সেসব ক্ষেত্রে আমাদের যা আসবে ভ্যাট তাই দিতে হবে। শুধু বৃদ্ধিকারী এবং হ্রাসকারী সমন্বয় আমরা করতে পারি এবং ওই সমন্বয়টুকু আমাদের ফেরতের ক্ষেত্রে ডেবিট নোট, ক্রেডিট নোটের ক্ষেত্রে আসে। হ্যাঁ? এবং আমরা জানি যদি কোনো ট্যাক্স ডিডাকশন থাকে তাহলে এটা সমন্বয় করব আমরা। কোথাও ট্যাক্স ডিডাকশন থাকে। আর যদি আমরা অ্যাডভান্স ট্যাক্স কোনো পর্যায়ে দিয়ে থাকি তাহলে সেটা সমন্বয় করব আমরা। আর যদি আমরা অতিরিক্ত দিয়ে থাকি কখনো ট্যাক্স এটা সমন্বয় কিংবা আগের মাসের যদি কোনো ফেরতযোগ্য কর থাকে সেটা সমন্বয় করব। এটা খুব কমন সেন্স মানে একেবারেই সাধারণ ধারণা অনুযায়ী আমরা সমন্বয়টুকু করব। তো এই হচ্ছে আমাদের ভ্যাট আইনের আজকের আলোচনা। আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসে অ্যাক্টিভলি পার্টিসিপেট করার জন্য। আগামী ক্লাসে আমাদের আলোচনা আমরা কন্টিনিউ করে যাব। আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।